মেয়েরা যখন থেকে বিয়ে নিয়ে স্বপ্ন দেখে সে একটা সুখের সংসার স্বপ্ন দেখে। আচ্ছা বলেন তো, ঝগড়াঝাটি করে কেউ কি সুখ পায়? সুখের স্বপ্ন যেখানে থাকে সেখানে ঝগড়া, তিক্ত কথাবার্তার মতো বাস্তবতাগুলো অনুপস্থিত খুব থাকে। বেশি জঘন্য কিছু মন মানসিকতার মেয়ে ছাড়া সবাই আদর আর ভালোবাসার লোভী। সবাইকে নিয়ে হাসি খুশি মেয়েটা বউ হয়ে এসে হঠাৎ স্বার্থপরের মতো একা থাকতে চাই কেন বলুন তো? নিজের স্বামী নিয়ে সব মেয়ের স্বপ্ন থাকে, ছেলেদেরও তার স্ত্রী নিয়ে অনেক স্বপ্ন থাকে। অনেক কারণেই বিয়ের আগে মেয়েরা খুব বেশি একটা ঘোরাফেরা করতে পারে না। তো বিয়ের পরে যখন মেয়েটা তার স্বামীর সাথে ঘুরতে যায় তখন তাকে এত অপমান সহ্য করতে হয় কেন? স্বামী স্ত্রী ঘুরতে যাওয়া কি পাপ? স্বামী ভালোবেসে একটা ফুল এনে দিলেও কি পাপ? বিয়ের পরে স্বামীর সাথে ঘুরতে বের হলে অন্য কারো অনুমতি নেওয়া লাগবে কেন? শ্বশুর শাশুড়িকে বলা লাগবে কেন? সবার কাছ থেকে অনুমতি নিয়ে তারপর স্বামীর সাথে ঘর থেকে বের হতে হবে? স্ত্রীর অসুস্থতায় স্বামী সেবা করলে কি পাপ হবে? কেন স্ত্রী অসুস্থ থাকা অবস্থায় স্বামী সেবা করলে তাকে এতগুলা কথা শোনা লাগে? আমি তো জানতাম এগুলা পুণ্যের কাজ, সওয়াবের কাজ। আর এত এত পুণ্যের কাজকে, এত এত সওয়াবের কাজকে যারা পাপে পরিণত করেছে যেসব বউয়েরা, আমার তো মনে হয় তাদের একা থাকাই উচিত। একটা মেয়ে নিজের বাড়ি ছেড়ে এসে বাবা মায়ের জন্য অনেক কষ্ট পাই, কিন্তু সেই বাবা মাকে যখন কেউ খারাপ ভাষায় কথা শোনায় তখন কেমন লাগে? এসব কখনো অনুভব করেছেন? অসুস্থ হলে অসুস্থ শরীর নিয়ে সব কাজ করার পরেও বেড়াইম্মা শুনতে হয়, এগুলা কখনো সহ্য করেছেন? যদি না শুনে থাকেন তাহলে দয়া করে বড় গলায় বলবেন না মেয়েরা একা কেন থাকতে চাই। দয়া করে একটা বউ কেন একা থাকতে চায় তার পেছনের কারণগুলো দেখুন। মায়েরা খুব মমতাময়ী হয়, ছেলেকে আদর যত্ন করে বড় করে, কিন্তু ছেলে যখন ইনকাম করা শুরু করে, ছেলে নিজের একটা সংসার হয়ে যায়, তখন কিছু মায়েরা সেটা নিতে পারে না। পরিবারে বড় ছেলে হলে তো কোনো কথাই নেই, আর ওই ছেলের বউটাকে বউ না ভেবে দাসী মনে করে। কোনো শ্বশুরবাড়িতে তো এমনও হয় যে যেই বউয়ের জামাই বেশি টাকা ইনকাম করে সেই বউকে বেশি কদর করা হয়, আর যে বউয়ের জামাই টাকা ইনকাম করে না বা একটু কম ইনকাম করে তাকে একটু কম কদর করা হয়, বা তাকেই সংসারের ঘানিটা টানা লাগে, তাকেই সংসারের সব কাজ করা লাগে। শাশুড়ি এবং বউ দুজনের নিজের শরীর শক্ত থাকা অবস্থায় বুড়ো বয়সের কথা ভাবা উচিত, যে বুড়ো হইলে আমাকে কে করবে। শাশুড়িরও ভাবা উচিত যে আমি যখন বুড়ো হব এই বউ আমাকে করবে কিনা, বা ওই বউয়েরও ভাবা উচিত যে আমি যে আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতেছি, ভবিষ্যতে আমার ছেলের বউ তো আমার সাথে এমন করতে পারে। বউ যদি শ্বশুর বাড়ি নিয়ে স্বামীর কাছে কোনো অভিযোগ করে, স্বামী তো কখনোই সেটা আমলে নেয় না, বরং উল্টার বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। পুরুষের জীবনেও এমন একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না, পকেটে জোর থাকে না। এতদিন যাদের খাইয়েছিল, যাদের কথা নেচেছিল, তারা কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল, মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল। একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে। যখনই পুরুষের টাকা পয়সা ও শক্তি সামর্থ্য সবকিছুর ভাটা নেমে আসে, তখনই তার হুঁশ ফিরে কে তার আপন আর কে তার পর। চলেন তাহলে এবার আমরা আমাদের মূল ব্লগে চলে যাই। আজকে আমি আমার রান্নাঘরটা ক্লিন করব, কারণ বেশ কিছুদিন যাবৎ বাসায় মেহমান ছিল, তারপর হসপিটালে রুগী ছিল, আমি ব্রাউনবাড়ি থেকে আসছি, মানে প্রায় 10-15 দিনের একটা গ্যাপ পড়ে গেছে যে আমার রান্নাঘরটা ভালো করে মানে ডিপ ক্লিন করা হয় না আর কি। হচ্ছে আমি নর্মালি ডিটারজেন্টই বেশি ব্যবহার করি, কারণ ডিটারজেন্টের মতো পরিষ্কার আর কোনো কিছুতেই হয় না। আমি হচ্ছে একটা গ্লাস ক্লিনারে খালি বোতলে ডিটারজেন্ট গুলায় পুরা রান্নাঘর একদম স্প্রে করে দিছি যেন তেল কাটা কাটা ভাবটা কমে যায়। আর আমার রান্নাঘরে অনেক তেল কাটা অনেক কম, কারণ আমি রেগুলারই পরিষ্কার করার চেষ্টা করি, বিশেষ করে চুলার আশেপাশটা সবসময় আমি পরিষ্কার রাখি, কারণ একসাথে অনেকদিন জমাই ফেললে তখন হচ্ছে বেশি বাজে অবস্থা হয়ে যায়। আর রান্নাঘর পরিষ্কার করার জন্য আমি মোটামুটি রান্নাঘর থেকে সবকিছু বের করে নিয়েছি। আর কে কিভাবে রান্নাঘর পরিষ্কার করেন আমাকে জানাবেন। আর আমার রান্নাঘরটা কিন্তু এত বেশি বড় না, মোটামুটি ছোট, তো ছোট অনুযায়ী আমার গুছিয়ে রাখতে একটু বেশি কষ্ট হয় আর কি, মানে প্রায় সময় দেখা যায় এলোমেলো হয়ে যায়। আর এখানে গ্রিলগুলোতে এত তেল কাটা জমে কি বলবো, আমি চেষ্টা করি রেগুলারই পরিষ্কার করার জন্য, 10-15 দিন বা অনেক সময় 1-2 মাসও চলে যায় তখন পরিষ্কার করা হয় না, মানে ডিপেন্ড করে আমার মুডের উপর আর কি। যে দেখেন আমি রাতের বেলা কাজ করতেছি, কারণ আমি দিনের বেলা আমার এত আলিশামি লাগে, একদম পুরা দিন আমি ঝিমাই না, মুরগির মতো ঝিমাই। আর যখনই সন্ধ্যা হয় মানে একটু রাত হতে যায় তখনই মনে হয় যে আমি একদম ফুল এনার্জিতে থাকি, যে কোনো কাজ আমাকে দিয়ে সম্ভব তখন। তো আমি রাতের বেলা বসে বসে কাজ করতেছিলাম। আপনারা যারা ভিডিওতে কমেন্ট করেন যে আমি কেন এত শুকনা, তাদেরকে বলতেছি এই শুকনা হওয়ার কারণেই চুলার উপরের জায়গাতে দাঁড়ায় দাঁড়িয়ে পরিষ্কার করতে পারতেছি। যদি মোটা হইতাম বা একটু হেলদি হইতাম তাহলে কি আমি এরকমভাবে দাঁড়ায় কাজ করতে পারতাম? শুকনা হওয়াতে ইজিলি যে কোনো ধরনের কাজ করা যায়, মানে এত গায়ে লাগে না, এত নড়াচড়া করতে অসুবিধা হয় না। এই যে দেখেন গ্যাসের বোতল, নতুন বোতল আলগাই নিয়ে যাইতেছি, কি শক্তি হয়ে গেছে আমার। আপনাদেরকে খাবারের ভিডিও দিতে দিতে আমি এখন এত খাই যে আমার অনেক শক্তি হয়ে গেছে। আর আমি এরকমভাবে পানি ছিটাইয়া দিয়ে পরিষ্কার করি। এর আগেও যদি আপনার আমার ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো বা দেখছেন যে আমি এরকমভাবে পানি দিয়ে দিই, কারণ এরকমভাবে বেশি করে পানি দিলে একদম ভালো করে পরিষ্কার হয়, আর পরবর্তীতে নিচের থেকে পানিটা বালতিতে উঠে নিলে হয় বেলচা দিয়ে। মানে আমার কাছে এইভাবে ইজি লাগে আর কি, বেশি তাড়াতাড়ি পরিষ্কার হয়, এত মুছামুছির ঝামেলা থাকে না, আপনি একদম
ইজিলি ক্লিন করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে আপনার রান্নাঘরে জিনিসপত্র কম, এর জন্য। ভাই আমার রান্নাঘরে জিনিসপত্র কম মানে অনেক, আমার কাছে লাগে আমার একা তুলনায় অনেক জিনিসপত্র হয়ে গেছে, কিন্তু আমি এগুলো গুছিয়ে রাখতে পারি না, মানে আমার স্টোরেজ নাই। আর রান্নাঘরটা এত ছোট যে আমি স্টোরেজ রাখার জায়গা পাই না, যেখানে আমি রাখমুটা কোথায়। আর রান্নাঘরটা যখন পরিষ্কার থাকে তখন কিন্তু রান্না করতেও অনেক মজা লাগে, মানে অনেক আনন্দ লাগে। আমি তো রান্নাঘর পরিষ্কার করে কতক্ষণ যে রান্নাঘরে বসেছিলাম, মানে এত শান্তি লাগে আমার কাছে। আর যেহেতু রান্নাঘরে বেশিরভাগ সময় থাকা হয়, তো রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনটা অনেক ভালো থাকে, মানুষের সাথে একটু ঝগড়াঝাটিও কম হয়। আমার কিন্তু রান্নাঘর পরিষ্কার প্রায় শেষ। এখন হচ্ছে আমি সবকিছু আবার আগের জায়গায় নিয়ে আস্তে আস্তে করে রেখে দিব। এখানে হচ্ছে আমি গ্যাসের বোতলটা নিয়ে আসছি। আপনারা আমাকে অনেকেই বলেন যে কেন এত কাছে গ্যাসের, আমার এটা ছাড়া রাখার জায়গা নেই। আর নিচে থেকে আনলে গ্যাস অনেক অপচয় হয়, যেহেতু আমি অনেক উপরে থাকি। আর আমি মোটামুটি চুলা থেকে অনেক দূরে রাখি গ্যাসের বোতলটা, মানে এতটুকুই দূরে আর কি। আর আমি সবসময় জানালা খুলে রাখি। এই যে দেখেন আমি এটা মানে অন করে আমি জানালাটা খুলে দিছি, যেন গ্যাস থাকলে কোনো কারণ যদি থেকে থাকে যেন বের হয়ে যায়। আমি সবসময় শীত গরম সবসময় জানালা খুলে রাখি। আর এখন আস্তে আস্তে সবগুলা ডিব্বা ডাব্বা রেখে দিব। চাল, তারপর আটা, যা কিছু ছিল মোটামুটি সব কিছু। দেখতেছেন না কত তাড়াতাড়ি আমি কাজগুলো শেষ করে ফেলছি, কিন্তু এই কাজগুলো করতে আমার প্রায় 2-3 ঘন্টার মতো লাগছে, আর একটু বেশি সময়ও লাগতে পারে। ফাঁকে দিয়ে কিন্তু আমি আবার রেস্টও নিছি, মোবাইলও টিপছি, চা খাইছি, কত কিছু যে করছি। মানে আমি একটানা কাজ করতে পারি না, আমার অনেক মুড আসে একটা কাজের, ধরেন কিছুক্ষণ পরে আমার মুডটা আবার চলে যায়, মানে আমার ডাইভার্ট হয়ে যায়। তারপরে আমি আবার কাজে ফিরে আসি, তখন আর মুড থাকে না কাজ করা। তারপরে একদম শেষ মুহূর্তে জোর করে এই কাজগুলো শেষ করি। পাতাগুলো কিন্তু আমাকে এথিনের আম্মু, মানে আমাকে আমার সালমা আপু দিয়েছিল অনেক দিন আগে, এখনো কিন্তু শেষ হয় নাই। প্রায় 3-4 মাস হয়ে গেছে, আরও বেশি, 3-4 মাস না, আরও বেশি 5-6 মাস হয়ে যাবে যে তেজপাতাগুলো আমাকে দিয়েছিল। এখনও আগের জায়গায় আছে, এখন আমি শেষ করতে পারিনি। আমার কিন্তু কাজ প্রায় শেষ। এখন কিন্তু আমি খুশিতে নাচতেছি, কারণ আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর আমার কাছে মনে হচ্ছে আমি আজকে এখানেই রাত্রি যাপন করি, মানে এখানেই ঘুমাই, এত পরিষ্কার হয়েছে রান্নাঘরটা। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।